2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তৃতীয় সেমিস্টার থেকে, তাদের জন্য এবিটি এর টেস্ট পেপার বেরিয়ে গেছে। 2026-27 সায়েন্স, আর্টস, কমার্স সাবজেক্টের জন্য। এই এবিটি এর টেস্ট পেপারে আমি ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের যে সেটগুলো আছে, আমি তোমাদের প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দিয়ে দেব। এই উত্তর সহ ব্যাখ্যা সমেত ক্লাস করাবো। ঠিক আছে, যারা এবিটিও টেস্ট পেপার কেননি, প্রশ্ন প্র্যাকটিসের জন্য এই টেস্ট পেপারটা কিনতে পারো। তোমাদের প্রশ্ন প্র্যাকটিস অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব যে তৃতীয় সেমিস্টারের যে ভূগোল আছে, এবিটিএ টেস্ট পেপার এসি 89 পেজের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে। ফুল মার্কস তোমরা জানো যে 35 নম্বরের হবে। আর অবশ্যই মনে রাখবে যে প্রশ্নের উত্তর শুধু বলবো না, উত্তরের সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরের যে ব্যাখ্যা সেটাও আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। প্রথম প্রশ্ন, উপদ্বীপীয় ভারত, ইউরোপ ও এশিয়া মহাদেশের উত্তর দিকে সঞ্চরণের জন্য দায়ী কোন বল হবে? এটা হলো আমাদের ওয়েগনারের মই সঞ্চরণ মতবাদের প্রশ্ন। উত্তর হবে পরিচলন স্রোত। কিন্তু ওয়েগনারের মই সঞ্চরণ তত্ত্ব এবং পরবর্তীকালে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারে তেজস্ক্রিয় পদার্থের বিয়োজনের ফলে সৃষ্ট পরিচলন স্রোতই হল পোলীয় মহাদেশীয় পাতগুলির উত্তর অভিমুখে সঞ্চলনের মূল চালিকা শক্তি, অর্থাৎ পাত সঞ্চলন হয়েছে বলেই এই মহাদেশগুলি উত্তর দিকে সঞ্চলন হয়েছে। কিন্তু যদি বলে ওয়েগনারের মতে কোন শক্তি ছিল, তাহলে এই বৈষম্যমূলক অভিকর্ষজ বল যে অপশনটা আছে, এই অপশনটা ঠিক হবে। ঠিক আছে, বেশ। আর আধুনিক মতবাদ অনুযায়ী কি হবে? আধুনিক মতবাদ অনুযায়ী হবে পরিচলন স্রোত। আর যদি বলে এইখানে উল্লেখ করে দিত ওয়েগনারের মতে, তাহলে হতো বৈষম্যমূলক অভিকর্ষজ বল। এরপরে 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা পশ্চিম সাহারা উপকূলে মেক্সিকো উপসাগরের সঙ্গে জোড়া লেগে যায়, এটি কি ধরনের প্রমাণ? উত্তর হবে গঠনগত প্রমাণ। মহাদেশীয় সঞ্চালন তত্ত্বের অন্যতম প্রধান প্রমাণ হলো মহাদেশগুলির উপকূল রেখার জ্যামিতিক মিল বা জিগসফিট। আটলান্টিক মহাসাগরের দুই তীরের শিলা গঠন ও শিলাস্তরের ধারাবাহিকতা বিশ্লেষণ করলে দেখা যায় আফ্রিকার পশ্চিম উপকূলের সাথে আমেরিকার পূর্ব উপকূল একসময় যুক্ত ছিল। 3 নম্বর প্রশ্ন, যে ভূযুগে প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল? উত্তর হবে কার্বনিফেরাস যুগে। মূল ভূখণ্ড প্যানজিয়া মেসোজোইক মহাযুগের কার্বনিফেরাস বা ট্রায়াসিক ভূযুগে ভেঙে উত্তর গোলার্ধে লরেশিয়া ও দক্ষিণ গোলার্ধে গন্ডোয়াল্যান্ডে বিভক্ত হতে শুরু করেছিল। এটা হবে লরেশিয়া। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি থেকে সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি দিয়েছে পুঞ্জিত ক্ষয়ের প্রধান শক্তি অভিকর্ষজ বল। হ্যাঁ, এটা সত্য হবে। বি, পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে বৃষ্টিপাত সাহায্যকারী উপাদান। এইটাও সত্য হবে। ভূমির ঢাল পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে কার্যকরী হয় না। এটা মিথ্যা হবে। উত্তর হবে অপশন বি, এ আর বি ট্রু আর সি ফলস। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন ছবিটি রসে মোতানে ভূমিরূপকে নির্দেশ করে? উত্তর হবে বি, হিমাবাহ যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিকটা অবঘর্ষ প্রক্রিয়ার জন্য মসৃণ হয়, এই দিকটা মসৃণ। আর যে দিকটা হিমাবাহ নেমে আসে সেই দিকটা হয় উৎপাটন ক্ষয়ের জন্য অমসৃণ। ঠিক আছে, বেশ। 6 নম্বর প্রশ্ন, শিলার প্রবেশতা ও ভৌমজলের সঞ্চয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। এটা অবশ্যই ঠিক হবে। এই রকম যদি বিবৃতি এবং কারণের প্রশ্ন থাকে, তবে তোমরা প্রথমে এই বিবৃতি এবং কারণটা সঠিক কিনা সেটা আগে বুঝবে, তারপরে প্রশ্নের উত্তর করবে। তাহলে শিলার প্রবেশতা ভৌমজলের সঞ্চয়ের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান, এটা ঠিক, কারণ যত বেশি প্রবেশতা তত বেশি ভৌমজল সঞ্চয় হবে। কারণ চুনাপাথরের প্রবেশতা বেশি হওয়ার কারণে ভূগর্ভস্থ গঠিত অঞ্চলে ভৌমজলের কার্য অধিক কার্যকরী হয়। এই দুটো অপশনই
বা বিবৃতি কিন্তু ঠিক, তাই এখানে কি হবে যে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজল ভালো করে প্রবেশ করতে পারে বলেই কাস্ট ভূমিরূপ তৈরি হয়। এরপরে 7 নম্বর প্রশ্ন, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মেলানো, অর্থাৎ এ আর বি স্তম্ভের সঙ্গে মেলানো। কুয়াশা, কুয়াশা কোথায় হবে? কুয়াশা হবে নিম্ন বায়ুমণ্ডলে, অর্থাৎ এটা হবে অপশন এটার সঙ্গে এটা মিলছে। আর শিশির কোথায় পড়বে? ঘাস এবং গাছের পাতায়। মেঘ কোথায় হবে? উচ্চ বায়ুমণ্ডলে। আর কুজ্ঝটিকা কোথায় হবে? কুজ্ঝটিকা হলো হালকা কুয়াশা টাইপের। যখন দৃশ্যমানতা 1-এর বেশি হবে তখন তাকে বলা হয় কুজ্ঝটিকা। আর যখন দৃশ্যমানতা 1 কিমির বেশি হবে তখন তাকে বলা হয় কুজ্ঝটিকা। আর যদি 1 কিমির কম হয় দৃশ্যমানতা, তাহলে তখন তাকে বলা হবে কুয়াশা। তাহলে কুজ্ঝটিকা কোথায় তৈরি হয় বেশি করে? জলাভূমি, হ্রদ এবং নদীর জলপৃষ্ঠে। ঠিক আছে, তাহলে অপশন কোনটা হবে? 1-এর সি, নিম্ন বায়ুমণ্ডলে। এটার সঙ্গে এটা গেল। ঠিক আছে, তাহলে উত্তর প্রথমেই তোমাদের হয়ে যাবে 1-এর সি হচ্ছে মানে কি? 1-এর সি শুধুমাত্র বি অপশনেই আছে। বেশ, 8 নম্বর প্রশ্ন, আবার বিবৃতি কারণ দিয়ে প্রশ্ন আছে তোমাদের। এখানে প্রথমে কি করতে হবে, যে দুটো বিবৃতি এবং কারণ যেটা দিয়েছে সেটা সঠিক কিনা খুঁজতে হবে, আগে বুঝতে হবে। পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিছায়া অঞ্চল তৈরি হয়, অবশ্যই ঠিক এটা। আর কারণ কি? অনুবাদ ঢালে বায়ু নিম্নমুখী হয় ও জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, এটাও ঠিক হবে। তাই এখানে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে? উত্তর কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়। কিউমুলোনিম্বাস মেঘটা এরকম ভার্টিক্যাল ক্লাউড, অর্থাৎ উলম্ব মেঘ হিসাবে তৈরি হয়। আর এই মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রচণ্ড গরম হয়ে সোজাসুজি ওপরে উঠে যায় তখন এই মেঘ তৈরি হয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এবং উষ্ণ জলবায়ু অঞ্চলে এই ধরনের ঘন কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে এবং যার ফলে মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। 10 নম্বর প্রশ্ন, সমুদ্র জলে লবণতা প্রকাশ করায় কি এককে? উত্তর হবে সহস্রাংশে, অর্থাৎ সহস্রাংশের চিহ্ন হলো পার্সেন্টেজের মতোই কিন্তু পার্সেন্টেজ নয়। পার্সেন্টেজ 100-তে করা হয় আর সহস্রাংশ করা হয় 1000-এ। এটাকে বলা হয় পার্টস পার 1000 বা পিপিটি। 11 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের নিমজ্জন ঘটে, এটা কি হবে? যে ট্রপোপজে, ট্রপিক্যাল রিজিয়নে, গ্রিনল্যান্ডে, আন্টার্কটিকায়। উত্তর গ্রিনল্যান্ডে এবং আন্টার্কটিকায়। তার কারণ কি? গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকার নিকটে সমুদ্র জল চরম শীতল ও লবণাক্ত হওয়ার কারণে ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে এই ভারী জল সমুদ্রের তলদেশ দিয়ে নিচের দিকে নিমজ্জিত হয়। এরপরে 12 নম্বর প্রশ্ন, মহীসোপান সংক্রান্ত কোন তত্ত্বটি সঠিক? মহীসোপান অত্যন্ত মৃদু ঢাল বিশিষ্ট হয়, হ্যাঁ ঠিক হবে এটা। মহীসোপানের গড় বিস্তৃতি 75 কিমি হয়, একদমই নয়। মহীসোপানের গভীরতা 200 থেকে 4000 মিটার হয়, একদমই নয়। মহীসোপান মহাসাগরে নিমজ্জিত হয়, একদমই নয়। তাই উত্তর শুধুমাত্র অপশন এ হবে। ঠিক আছে, মহীসোপানের যে অংশটি সমুদ্রের জলের 1 ডিগ্রি বা তারও কম মৃদু ঢালে নেমে যায় তাকে মহীসোপান বলা হয়। এরপরে 13 দাগের প্রশ্ন, কি আছে? যে সঠিক ভেন চিত্র নির্বাচন করে জীবমণ্ডল বাস্তুতন্ত্র পরভোজির মধ্যে সম্পর্ক নিরূপণ করো। ধরো জীবমণ্ডলের পরেই কিন্তু বাস্তুতন্ত্র আসে, বাস্তুতন্ত্রের ভেতরে এক পরজীবী জীব বসবাস করে, তাহলে এখানে উত্তর হবে সি। সঠিক ক্রম দিয়েছে না, জীবমণ্ডল সব থেকে বড়, তারপরে সব থেকে জীবমণ্ডলের পরে আছে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের ভেতরে পরভোজী প্রাণী আছে, তাই সি উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্রমটি সঠিক? এখানে কোন ক্রমটি সঠিক হবে? অপশন সি, তৃণভূমিকে খায় খরগোশ, খরগোশকে খায় সাপ, সাপকে খায়
বাজ পাখি। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বাম স্তম্ভ কেঁচো। কেঁচো এখানে কি হবে? কেঁচো হবে ডেট্রিভোর। এখানে 1 হয়ে গেল। এবার অপশনে দেখো যে 1-এর বি কোথায় আছে, তাহলে অপশন এ কেটে গেল। 1-এর বি 3টে অপশনে আছে। এরপরে দেখো কাক। কাক কি হবে? কাক হবে নোংরা খাদক, তাহলে 2 হয়ে গেল এখানে। এবার 2-এর সি কোথায় আছে দেখো, সব কটা অপশনেই আছে। তিমি। তিমি কি হবে? তিমি হবে অপশন এ, তাহলে 3-এর এ। তিমি ফ্লোরা, অর্থাৎ সমুদ্রের তলদেশের যে প্লাঙ্কটন আছে সেগুলো খায়। তাহলে এখানে দেখো যে যে 3-এর সঙ্গে এ শুধুমাত্র বি অপশনেই আছে, তাই এই দুটো কেটে গেল, শুধুমাত্র পড়ে রইল বি অপশন। অর্থাৎ এইটা উত্তর হবে অপশন বি। আর ডায়াটম হলো স্বভোজী একটা উদ্ভিদ, সমুদ্রের তলদেশে উদ্ভিদকে বলা হচ্ছে ডায়াটম। এরপরে সূক্ষ্ম উদ্ভিদ। কার্যকরী জমি বিবেচনা করা হয় নিম্নলিখিত ক্ষেত্রে। কোথায়? উৎপাদনশীলে, মানুষ জমি অনুপাতে, পরিব্রাজনে, জন্ম মৃত্যু হারে। উত্তর হবে মানুষ জমি অনুপাতে, কারণ মানুষ জমি অনুপাত নির্ণয় করা হয় দেশের মোট জনসংখ্যাকে মোট কার্যকরী জমি দিয়ে ভাগ করে। 17 নম্বর প্রশ্ন, জনসংখ্যার বার্ষিক বৃদ্ধির হার ড্যাশ হলে তাকে জিরো পপুলেশন বলা হয়। উত্তর 2% কম গ্রোথ হলে, যখন কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হয়, অর্থাৎ জনসংখ্যার নিট বৃদ্ধি শূন্যের কাছাকাছি পৌঁছায়, তাকে জিরো পপুলেশন বোঝায়। এখানে 2% আছে, তার কম মানেই এই উত্তরটা হবে। 18 নম্বর প্রশ্ন, পরিব্রাজনের ক্ষেত্রে নিচের কোন বিষয়টি আকর্ষণমূলক হিসাবে কাজ করে? আকর্ষণমূলক হিসাবে কাজ করে একমাত্র কর্মের চাহিদার জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, আর পরিবেশের যখন অবনমন হয় তখন সেই জায়গা থেকে তাকে ঠেলে দেয়। ঠিক আছে। আকর্ষণ মানে টান। পরিবেশের অবনমন হচ্ছে কোন একটা জায়গায়, তার জন্যই মানুষ সেখান থেকে চলে যাচ্ছে। আর কর্মের চাহিদা, এখানে অপশনে কিছুটা গন্ডগোল আছে। আকর্ষণ মানে পুল ফ্যাক্টর, না পুল ফ্যাক্টর। পুল ফ্যাক্টর মানে শুধুমাত্র এখানে কর্মের চাহিদাটাই সব থেকে গুরুত্বপূর্ণ অপশন হিসাবে যায়, বাদ বাকি অপশন সঠিক হচ্ছে না। ঠিক আছে, তার কারণ কর্মের চাহিদা যদি থাকে তবে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। এবার কর্ম পাবে কোথাও গেলে, সেই জন্য। আবার পরিবেশের অবনমন হয়েছে বলে অন্য জায়গায় পরিবেশের ঠিক আছে বলে সেখানে যাচ্ছে, তাই এখানে মোটামুটি দুটো দিয়ে দাও, কিন্তু বাদ বাকি এইগুলো হবে না। ঠিক আছে। পুল ফ্যাক্টর মানে মানুষকে আকর্ষণ করবে কোন একটা জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ পরিব্রাজনের ক্ষেত্রে কর্মসংস্থান বা কাজের সুযোগ হলো অন্যতম প্রধান আকর্ষণমূলক কারণ। তাই আমি প্রথমে কর্মের চাহিদা বললাম। বোঝা গেছে? বেশ। 19, তীক্ষ্ণ শীর্ষদেশ যুক্ত। আর পুশ ফ্যাক্টর আছে। পুশ ফ্যাক্টর বলতে বোঝায় যে ঠেলে দেওয়া। ঠেলে দেওয়া, কোন একটা জায়গা থেকে ঠেলে দিচ্ছে তাকে। তাহলে কোন একটা জায়গায় যদি অপরাধমূলক কাজ বেশি হয়, পরিবেশ দূষণ বেড়ে যায়, যখন কাজের সুবিধা না থাকে তখন তাকে সেই জায়গা থেকে ছেড়ে যেতে বাধ্য করে, সেটাকে বলা হয় পুশ ফ্যাক্টর। আর পুল ফ্যাক্টর মানে কোনো জায়গায় যে যাচ্ছে সেইটা কেন যাচ্ছে, তিনি কিছু ভালো সুযোগ সুবিধা পাচ্ছে বলে। বেশ। 19, তীক্ষ্ণ শীর্ষযুক্ত পিরামিড আকারের জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সঠিক নয়? তীক্ষ্ণ শীর্ষদেশ মানে ত্রিভুজ আকার, এইরকম ত্রিভুজ আকার পিরামিড হবে, অর্থাৎ অনুন্নত দেশের পিরামিড, যে দেশে জন্মহার অনেক, নিচের দিকটা অনেকটা বিস্তৃত, কিন্তু যত ওপরের দিকে যাচ্ছি তত সংকীর্ণ হচ্ছে, মানে বয়সী বয়সী জনসংখ্যা কম, অল্প বয়সী জনসংখ্যা বেশি, 0 থেকে 5 বছরের বয়সী। তাই এটা কি হবে? এটা হবে অত্যাধিক জন্মহার ও মৃত্যুহারকে নির্দেশ করে, আর অবশ্যই উন্নত অর্থনীতির পরিচায়ক বলা যেতে পারে, কিন্তু ভবিষ্যতে উন্নত হবে, কিন্তু এখন কিন্তু উন্নত নয়। তাই এইটা অপশনের থেকে তোমরা কি করবে? এরপরে 19 নম্বর প্রশ্ন,
তীক্ষ্ণ শীর্ষযুক্ত পিরামিড আকারের জনসংখ্যা পিরামিডের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় বলেছে? তাহলে এটা হলো তীক্ষ্ণ শীর্ষযুক্ত পিরামিড। এখানে কোন বৈশিষ্ট্যটা নয় হবে? 2-এর অপশনটা হবে অবশ্যই উন্নত অর্থনীতির পরিচায়ক। এটা অবশ্যই হবে না, এটা অর্থনীতি খুবই খারাপ অবস্থা। আর অবশ্যই আর একটা কোন অবস্থা হবে যে এটি ন্যাসপাতি আকৃতির হয়ে থাকে, অর্থাৎ 2 আর 4 সঠিক উত্তর হবে। ঠিক আছে, বোঝা গেছে? এই 2 আর 4 হলো এই অপশনের সঠিক উত্তর। এখানে কোনো অপশন আছে? অপশনগুলো ঠিকঠাক দেয়নি। বাদ বাকি যেটা দেয়া আছে যে শিশু জনসংখ্যা সর্বাধিক, অত্যাধিক জন্ম আর মৃত্যু হার, এইগুলো সঠিক ব্যাখ্যা তীক্ষ্ণ শীর্ষদেশযুক্ত পিরামিডের ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে 20 নম্বর, প্রজননের একটি জৈবিক নিয়ন্ত্রণ কি হবে? প্রজননের একটি জৈবিক নিয়ন্ত্রণ হবে বিবাহের বয়স। প্রজনন ক্ষমতা ও হারের ক্ষেত্রে বিবাহের বয়স একটি সরাসরি প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রক। ঠিক আছে, যত অল্প বয়সে বিয়ে হবে শিশু জন্ম দেওয়ার যে প্রবণতা বাড়বে। 21 নম্বর, সঠিক জোড়াটি নির্বাচন করো। এখানে রৈখিক পরিবার, শিক্ষা, সংস্কৃতি, বসতি হবে না। সমতল উর্বর ভূভাগ, সঘন বসতি, এইটা হবে, কারণ যেখানে সমতল ভালো চাষাবাদ হয়, উর্বর জমি, সেখানে ঘন বসতি হবে। মরুদ্যান বরাবর বিচ্ছিন্ন বসতি, এটাও হবে না। পাহাড় পার্বত্য অঞ্চলে রৈখিক বসতি, এটাও হবে না, শুধুমাত্র অপশন বি হবে। 22, প্রশাসনিক স্তরের ক্ষুদ্রতম এককের নাম কি? উত্তর হবে মৌজা। ভারতে ভূ রাজস্ব ও প্রশাসনিক পরিকল্পনার ক্ষেত্রে নির্দিষ্ট সীমানা চিহ্নিত সর্বনিম্ন একক হলো মৌজা। 23 নম্বর প্রশ্ন, আদমশুমারি অনুযায়ী পৌরবসতির মানদণ্ডের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? সঠিক নয় বলেছে পৌরবসতির মানদণ্ডের ক্ষেত্রে মোট জনসংখ্যা 5,000 জন বা তার বেশি, এটা তো সঠিক হবে। জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 400 জন বা তার বেশি, এটাও সঠিক হবে পৌর বসতি মানদণ্ডের ক্ষেত্রে। বসতির মোট জনসংখ্যার 60% অকৃষিকাজে নিযুক্ত থাকবে, এটাও সঠিক হবে। বসতির মোট জনসংখ্যার 60% অকৃষিকাজে নিযুক্ত থাকবে, এটা ভুল পৌর বসতির ক্ষেত্রে। তাই উত্তর হবে কি? অপশন সি, 60% নয়, 75% যদি অকৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে মানুষ, তবেই তাকে পৌরবসতি বলবো। আর অপশন ডিও সঠিক দিয়েছে, নটিফাইড এরিয়া কমিটি অথবা পৌরসভা বা কর্পোরেশন দ্বারা পরিচালিত হবে, এইটা ঠিক হবে। তাই অপশন সি পৌরবসতির মানদণ্ড নয়। ঠিক আছে, আর বাদ বাকি এই যে টিক চিহ্নগুলো পৌরবসতির মানদণ্ড। বেশ, 24 নম্বর প্রশ্ন, বার্জেসের মতানুসারে পৌরবসতি নকশাংশ অঞ্চলটির একবারে কেন্দ্রীয় অংশে কে থাকে? উত্তর, কেন্দ্রীয় বাণিজ্য এলাকা, যাকে বলা হয় সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। ঠিক আছে, বা সিবিডি বলা হয়। এইখানে জমির দাম বেশি হয়, এইখানে ঘন জনবসতি থাকে, আর সমস্ত ধরনের প্রশাসনিক কার্যকলাপ কিন্তু এই সিবিডি এলাকাতেই হয়। 25 নম্বর প্রশ্ন, গ্রামীণ বসতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যা কি? গ্রামীণ বসতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সমস্যা হলো 1, বাসস্থান ও জল নিকাশি সংক্রান্ত সমস্যা। তার কারণ সঠিক পরিকল্পনার অভাব এবং নিকাশি নালা নিম্নমানের কারণে গ্রামীণ এলাকায় বাসস্থান ও জল নিকাশি সমস্যা প্রধান বাধা হয়ে দাঁড়ায়। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যা অনেকটা আছে। ঠিক আছে, কিন্তু এখানে অপশন চুজ করতে হবে একটাই, তাই এখানে বাসস্থান ও জল নিকাশি সংক্রান্ত সমস্যা বললাম, স্বাস্থ্য সমস্যাও হবে। ঠিক আছে, স্বাস্থ্য সমস্যাও তোমরা করবে। বেশ, এরপরে 26 নম্বর প্রশ্ন, নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে ভারতের জনসংখ্যার বিশিষ্ট জেলা নয় রাজ্য দিয়েছে, ভারতের জনসংখ্যার ঘনত্ব দিক থেকে রাজ্যের নাম দিয়েছে। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, একদিকে দিয়েছে জনসংখ্যা, একদিকে দিয়েছে অঞ্চল বা রাজ্য। প্রথমে দিয়েছে অতি বিরল জনসংখ্যা, কোথায় হতে পারে? পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, লাদাখ দিয়েছে। এটা কিন্তু অতি বিরল জনসংখ্যা লাদাখই হবে। সব থেকে কম জনসংখ্যা আছে
অতি বিরল জনসংখ্যা। ঠিক আছে, নিবিড় জনসংখ্যা কোথায় হবে? পশ্চিমবঙ্গে হবে অতি নিবিড় জনসংখ্যা। তারপর আছে স্বল্প জনসংখ্যা কোথায় হবে? স্বল্প জনসংখ্যা হবে তামিলনাড়ুতে। আর অতি স্বল্প জনসংখ্যা হবে রাজস্থানে। ঠিক আছে, এটা হলো সঠিক। যে একের এ, এইখানে একের এ অপশন কোথাও নেই, তাই এইখানে যে উত্তর দেওয়া হয়েছে আমারও ভুল হয়েছে, তোমাদের ব্যাখ্যাতে সঠিকভাবে বলে দিলাম। তার কারণ অতি বিরল জনসংখ্যা লাদাখে কেন? কারণ পাহাড়ি অঞ্চল, তাই সেখানে জনবসতি গড়ে ওঠেনি। আবার ব্যাখ্যাটা ঠিক আছে কিন্তু অপশন ভুল হয়েছে। ঠিক আছে, ব্যাখ্যাটা ঠিক আছে। অতি বিরল জনসংখ্যা লাদাখে অবশ্যই, কারণ পাহাড়ি অঞ্চল। নিবিড় জনসংখ্যা পশ্চিমবঙ্গে, তার কারণ উর্বর সমভূমি আছে। স্বল্প জনসংখ্যা তামিলনাড়ুতে, কারণ তামিলনাড়ুর মানুষরা শিক্ষিত, জনসংখ্যা নিয়ে সচেতন, তাই স্বল্প জনসংখ্যা। আর অতি স্বল্প জনসংখ্যা হবে রাজস্থানে, কারণ সেখানে মরুভূমি অঞ্চল বলে স্বল্প জনসংখ্যা আছে। এরপরে 27 নম্বর প্রশ্ন, যে নিচের কোন পিরামিডটি ভারতের বয়সভিত্তিক পিরামিডকে নির্দেশ করে? অপশন বি হবে ভারতের ত্রিভুজের মতো পিরামিড। তার কারণ ত্রিকোণাকার শঙ্কুর আকৃতি পিরামিড, কারণ জন্মহার ভারতে অনেক বেশি আর মৃত্যুহার ওপরের দিকটা বেশি বলে সংকীর্ণ হয়েছে। বেশ, 28 নম্বর প্রশ্ন, জলসম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য অঞ্চলটির সামগ্রিক প্রাথমিক অনুসন্ধান, জরিপ, পরিমাণ ও তথ্য সংগ্রহ প্রয়োজন। অবশ্যই এটা সঠিক ব্যাখ্যা বা বিবৃতি। আর কারণ কি দিয়েছে? জলসম্পদ সংস্থানের মাধ্যমে ভূমিক্ষয় নিবারণ, বন্যা, খরা প্রতিরোধ, জমি, মাটি, জল, বনভূমি সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সম্পদ সৃষ্টি বাড়ানো যায়। এটাও ঠিক হবে, তাই উত্তর হবে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 29 প্রশ্ন, জলসেচ পদ্ধতি দিয়েছে আর অগ্রাধিকার রাজ্য দিয়েছে। সেচকাল পদ্ধতি সব থেকে বেশি কোথায় হয়? উত্তরপ্রদেশে। দেখো উত্তরপ্রদেশ কোন অপশনে আছে? একের সি আছে এ আর বি তে, তাহলে একের ডি হবে না, বোঝা গেছে। কূপসেচ পদ্ধতি কোথায় হয়? কূপসেচ পদ্ধতি হয় মধ্যপ্রদেশে, তাই দুইয়ের ডি কোথায় আছে? এ বি তে আছে। জলাশয় জলসেচ পদ্ধতি কোথায় হয়? জলাশয় জলসেচ পদ্ধতি হয় সব থেকে বেশি তামিলনাড়ুতে, জল জমা করে জলসেচ করা হয়। আর নলকূপ সেচ হয় পাঞ্জাবে, তাহলে চারের বি অপশন আছে এতে। ঠিক আছে, এ অপশন হবে। লোহার আকরিক হলো, লোহার আকরিক কি হবে? ম্যাগনেটাইট, অ্যান্থ্রাসাইট হবে, চালকোপাইরাইট হবে, লিমোনাইট হবে, সিডারাইট হবে। এবার তোমাকে কোনটা ঠিক কোনটা ভুল বের করতে হবে। ম্যাগনেটাইট হবে লোহার আকরিক, তারপরে সিডেরাইট হবে লোহার আকরিক, এবং লিমোনাইট হবে লোহার আকরিক। কিন্তু চালকোপাইরাইট হলো তামা, এবং অ্যান্থ্রাসাইট হলো কয়লার আকরিক। ঠিক আছে, তাই অপশন কি হবে? অপশন বি হবে। 31 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান ব্যবহার কোন ক্ষেত্রে হয়? প্রাকৃতিক গ্যাসের সিংহভাগ ব্যবহার হয় যে তাপবিদ্যুৎ কেন্দ্রে, বিদ্যুৎ উৎপাদনে। ঠিক আছে, সিংহভাগই ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। 32 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব সংক্রান্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক? সবুজ বিপ্লব ঘটেছিল 60-এর দশকে, অবশ্যই ঠিক হবে। সবুজ বিপ্লবে অন্যতম মুখ্য উপকরণ ছিল উচ্চ ফলনশীল বীজ, এটাও সঠিক হবে। সবুজ বিপ্লবের ফলে কটেজ কৃষির ভূমিকার গুণমান বৃদ্ধি পেয়েছে, না হবে না। সবুজ বিপ্লবের ফলে কৃষি জমির ক্ষতিকর ব্যবহার হ্রাস পেয়েছে, এটাও হবে না। সবুজ বিপ্লবের ক্ষেত্রে 1 আর 2 অপশনই সঠিক, তাহলে 1 আর 2 আছে এ অপশনে, আর বাদবাকি 3 আর 4 ভুল। সবুজ বিপ্লব 1960-এর দশকে স্বামীনাথনের হাত ধরে হয়েছিল। পাঞ্জাব হরিয়ানাতে গম এবং ধানের উৎপাদন বাড়ানো গেছিল। 33 নম্বর প্রশ্ন, রেটুন হলো কি? ইক্ষুর চারা বা আখের চারাকে রেটুন বলা হয়। 34 নম্বর প্রশ্ন, যে এখানে ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলাতে দিয়েছে, এখানে দিয়েছে জায়গার নাম আর এখানে দিয়েছে জায়গা, মানে এখানে এগুলো হলো সব বন্দর। আর এই বন্দরগুলোকে কি বলে সেটা তোমাকে বলতে হবে। মুম্বাই হলো ভারতের কি? ভারতের প্রবেশদ্বারও বলা যেতে পারে। মুম্বাই ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, তারপরে কোচি আরব সাগরের রানী, তাহলে কোচি আরব সাগরের রানী হয়ে গেল 4-এর এ। 4-এর এ কোথায় আছে? 4-এর এ আছে অপশন সিতে।
তাহলে অপশন সি হয়ে যাবে, কারণ কোচি হলো আরব সাগরের রানী, ঠিক আছে। মুম্বাই হলো ভারতের প্রবেশদ্বারও বলে অনেক সময়, আর সব থেকে গুরুত্বপূর্ণ মনে রাখবে ভারতের বৃহত্তম বন্দর এটি, বোঝা গেছে। তারপরে 2 সি, ভারতের হাইটেক বন্দর হলো নবসেবা, আর পোর্ট ব্লেয়ার কে এখানে ভারতের প্রবেশদ্বার বলা হবে, ঠিক আছে। অনেকটা ঘিঞ্জি হয়ে গেল। তাহলে পোর্ট ব্লেয়ার হবে ভারতের প্রবেশদ্বার, আর নবসেবা হবে ভারতের হাইটেক বন্দর। তাহলে অপশন সি হবে। যদি মুম্বাই এই ভারতের বৃহত্তম বন্দর না থাকতো তাহলেও ভারতের প্রবেশদ্বার হতো, এখানে পোর্ট ব্লেয়ার হলো ভারতের প্রবেশদ্বার। আন্দামান নিকোবরে আছে। 35 নম্বর, আজকের লাস্ট প্রশ্ন, প্রদত্ত কোন বিকল্পটি প্রশ্নসূচক স্থানে বসবে? এখানে দেখো কি দিয়েছে, যে বাণিজ্য দিয়েছে, অভ্যন্তরীণ বাণিজ্য, রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য, তিনটে ডায়াগ্রামে সার্কেলে এটা দিয়েছে। তাহলে এটাকে কি নির্দেশ করছে? যেহেতু অভ্যন্তরীণও দেশের ভেতরে হচ্ছে, রপ্তানি বাণিজ্য হচ্ছে, আমদানি বাণিজ্য হচ্ছে, তাহলে এটাকে কি বলা হবে? এটা হবে আন্তর্জাতিক বাণিজ্যই বলা যাবে। তাহলে আমাদের 35টা প্রশ্ন উত্তর করা এবং ব্যাখ্যা সমেত বলা হয়ে গেল। দেখা হচ্ছে পরের সেট নিয়ে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।